ওয়েলকাম টু স্মার্ট ক্লাসরুম। আজকের ভিডিওতে নিয়ে এসেছি আরেকটি নতুন পর্ব। 7 নম্বর প্র্যাকটিস সেট বাংলা মডেল একটি কোশ্চেন পেপার। 60 নম্বরের এমসিকিউ টাইপের কোশ্চেন অ্যান্সার দেওয়া হয়েছে আজকের এই সেটে। তো আমরা দেখে নিই এই 7 নম্বর সেটে কি রয়েছে। আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন রয়েছে, 1 নম্বর কোশ্চেন রয়েছে, উইলিয়াম সাহেব ছিলেন জেলার। এর জন্য 4টি অপশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ম্যাজিস্ট্রেট, খ নম্বর দারোগা, গ নম্বর সুপারভাইজার এবং ঘ নম্বর রয়েছে উপরের কোনোটি নয়। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? উইলিয়াম সাহেব জেলার কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ক নম্বর অপশন, অর্থাৎ ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট ছিল উইলিয়াম সাহেব। আমরা জানি এই অংশটি নেওয়া হয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সন্দীপন পাঠশালা গল্প থেকে। এর পরবর্তী কোশ্চেন 2 নম্বর। এরপর 2 নম্বর কোশ্চেন রয়েছে, আশাপূর্ণা দেবীর ছোটোবেলায় বরযাত্রায় যে গ্যাসবাতির আলোকসজ্জা ব্যবহার করা হয়েছিল, এখানে এই শব্দটির মধ্যে এই বর্ণটি ভুল রয়েছে। এখানে যাত্রা আছে, বরযাত্রায় যে গ্যাসবাতি আলোকসজ্জা ব্যবহার করা হয়েছিল। এর জন্য 4টি অপশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? আশাপূর্ণা দেবী ছোটোবেলায় বরযাত্রায় যে গ্যাসবাতির আলোকসজ্জা ব্যবহার করা হয়েছিল সেটা ছিল অ্যাসিটিলিন গ্যাসবাতি, অর্থাৎ ক নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর, অ্যাসিটিলিন গ্যাসবাতি। আমরা জানি এই প্রশ্নটি নেওয়া হয়েছে আমার ছোটোবেলা গল্প থেকে। এর পরবর্তী যে কোশ্চেন রয়েছে সেটা আমরা দেখে নিব। কোশ্চেন নাম্বার 3, রামবাবু এক সময় নাম করা কী ছিলেন? ডাক্তার, উকিল, পুলিশ না বৈজ্ঞানিক? 4টি অপশনের মধ্যে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঘ নম্বর অপশন, বৈজ্ঞানিক ছিলেন। রামবাবু একসময় নাম করা বৈজ্ঞানিক ছিলেন। আমরা জানি এই অংশটি নেওয়া হয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বাজার দর গল্প থেকে। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 4 নম্বর, পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে, এখানে রয়েছে বেনারস, এটা বেনারস হবে না, এটা কলকাতা হবে, কলকাতা। পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে কলকাতা থেকে আসছে, কি আসছে? খেমটা, বাই না কখ ভুল না কখ উভয় ঠিক? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েটি কলকাতা থেকে আসছে, খেমটা, অর্থাৎ ক নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা জানি এই প্রশ্নটি নেওয়া হয়েছে আদরণী গল্প থেকে। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা দেখে নিব। কোশ্চেন নাম্বার 5, 5 নম্বর কোশ্চেন আছে, পথিক অংশের কিছু কবিতার ইতিহাস রবীন্দ্রনাথের যে গ্রন্থে পাওয়া যায়? 4টি অপশন দেওয়া আছে। ক ইউরোপ প্রবাসীর পত্র, খ জাভাযাত্রীর ডায়েরি, গ পশ্চিম যাত্রীর ডায়েরি এবং ঘ রয়েছে উপরের কোনোটি নয়। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন, পশ্চিম যাত্রীর ডায়েরি। রবীন্দ্রনাথের পথিক অংশের কিছু কবিতা রয়েছে যেটি ঐতিহাসিকমূলক, সেই পশ্চিম যাত্রীর ডায়েরি এই গ্রন্থে স্থান পেয়েছে, অর্থাৎ গ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে রয়েছে 6 নম্বর কোশ্চেন, মনে রেখো লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি তোমাদের দিকে তাকিয়ে রয়েছে, এই উল্লেখযোগ্য মন্তব্যটি কে করেছিলেন? এর জন্য 4টি অপশন দেওয়া আছে। প্রণবেন্দু বিশ্বাস, নকুল মুখুজ্জে, ধীরেন ঘোষ না হরিচরণ? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? প্রশ্নটি দেখে তোমরা বুঝতে পারছো এই প্রশ্নটি নেওয়া হয়েছে কোনি গল্প থেকে, মতি নন্দীর লেখা কোনি গল্প থেকে নেওয়া হয়েছে। এই উল্লেখযোগ্য মন্তব্যটি কে করেছিল? এই উল্লেখযোগ্য মন্তব্যটি করেছিলেন ধীরেন ঘোষ, অর্থাৎ গ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ধীরেন ঘোষ এই কথাটি বলেছিল। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 7 নম্বর কোশ্চেন,
টেরাডিকটিকেলের ডিম এই গল্পে কথকের স্কুলের হেডমাস্টার কে ছিল বা হেডমাস্টারের নাম কী ছিল? ক হরিচরণ বাবু, খ হরিনাথ বাবু, গ কেশবনাথ বাবু এবং ঘ উপরের কোনটি নয়। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? টেরাডিকটিকেলের ডিম এই গল্পটি আমরা জানি সত্যজিৎ রায়ের লেখা। কথকের স্কুলের হেডমাস্টার কে ছিল? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর অপশন হরিনাথ বাবু। হরিনাথ বাবু কথকের স্কুল অর্থাৎ কথক হচ্ছে বদনবাবু যে ছিল গল্পের কথক বদনবাবু, বদনবাবুর স্কুলের হেডমাস্টার ছিল হরিনাথ বাবু। তাহলে খ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী 8 নম্বর কোশ্চেন, ডাক শুনে বেরিয়ে আসতে দেখলাম নামটা তার সার্থক। এই লাইনটি এখানে কার নাম সার্থক? এখানে এই প্রশ্নটা হবে কার নামটি সার্থক। এখানে কারটি দেওয়া নেই, কার নামটি সার্থক ছিল। এর জন্য গোপীনাথবাবু, স্টেশন মাস্টার, ভৈরব না হরিচরণবাবু? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন অর্থাৎ ভৈরব। ভৈরব হচ্ছে এই গল্পের গৌণ চরিত্র। আমরা দেখতে পাচ্ছি কচ্চিৎ কখনো এই গল্পের ভৈরব চরিত্রটি দেখতে পাচ্ছি যে কিনা রেলের নিম্ন স্তরের কর্মী ছিল ভৈরব। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন। এর পরবর্তী কোশ্চেন 8 নম্বর, নোংরা পাজামা শার্ট পরা মুখ দাড়ি গোপওয়ালা আত পাগল লোকটি কে ছিল? আত পাগল এই লোকটি কে ছিল? 4টি অপশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর অপশন গোপীনাথ বাবু। গোপীনাথ বাবু ছিল নোংরা পায়জামা পরা শার্ট দাড়ি গোপওয়ালা আট পাগল লোকটি ছিল গোপীনাথ বাবু। আমরা গল্পে দেখেছি যে দেবীপদ গুহের সাথে গোপীনাথ বাবু বিজনেস পার্টনার ছিল, আর দেবীপদ গুহ ছিলেন সেন গুহ কোম্পানির একজন মালিক। আর কচ্চিৎ কখনো গল্পে আমরা দেখেছি এই সময় গোপীনাথকে বিজনেসে ঠকিয়ে দিয়েছিল, পালিয়ে গিয়েছিল দেবীপদ গুহ। এই কারণে গোপীনাথ বাবু নোংরা পায়জামা শার্ট পরা আত পাগল হয়ে স্টেশনে একটি সিটে বসেছিল। এর পরবর্তী কোশ্চেন 10 নম্বর, মদ আর তামাক একেবারে তিনি খেতেন না, তিনি কে ছিলেন? 4টি অপশন দেওয়া আছে, জয়রাম মুক্তার, গিরিশ মহাপাত্র, উকিল না মাস্টার মশাই চন্দ্রনাথ? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? মদ আর তামাক একেবারেই তিনি খেতেন না, এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে গ নম্বর অপশন উকিল। উকিলের কথা বলা হচ্ছে এখানে। এই গল্পটি এই প্রশ্নটি নেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটি নেওয়া হয়েছে বাজি গল্প থেকে। এই প্রশ্নটি নেওয়া হয়েছে বাজি গল্প থেকে এবং বাজি গল্পের প্রধান চরিত্রে রয়েছে উকিল। সে উকিলের কথা বলা হচ্ছে যিনি মদ আর তামাক একেবারেই খেতেন না বললেই চলে। এর পরবর্তী কোশ্চেন 11 নম্বর, আপনাদের দুজনের মধ্যে আমি আর থাকতে চাই না। এই যে লাইনটা আছে গুরুত্বপূর্ণ লাইনটার বক্তাকে অর্থাৎ এই কথাটি কে বলেছিল? আপনাদের দুজনের মধ্যে আমি আর থাকতে চাই না এই লাইনটি এই কথাটি কে বলেছিল? গোবর্ধন না হর্ষবর্ধন না গল্পকথক না পৃথ্বীরাম? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন অর্থাৎ গল্পকথক। আমরা জানি হর্ষবর্ধন গোবর্ধন গল্প থেকে নেওয়া হয়েছে, যেটি শিবরাম চক্রবর্তীর লেখা। শিবরাম চক্রবর্তী গল্পকথক, যিনি হর্ষবর্ধন ও গোবর্ধন এই দুজনের মধ্যে আর থাকতে চায় না। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন। এর পরবর্তী 12 নম্বর, সীতারামকে চোখের চিকিৎসার জন্য তার ছাত্ররা মোট কত টাকা দিয়েছিল? 15 টাকা, 16 টাকা, 17 টাকা নাকি 20 টাকা? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন অর্থাৎ 17 টাকা। মোট 17 টাকা দিয়েছিল। সন্দীপন পাঠশালা গল্পে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় চরিত্রে রয়েছে সীতারাম, তার চোখের চিকিৎসার জন্য তার ছাত্ররা মোট 17 টাকা দিয়েছিল। কিভাবে দিয়েছিল? আমরা দেখতে পাচ্ছি ছাত্র বলতে এখানে কে কে ছিল? ছাত্র বলতে ছিল জয়ধর ছিল এই গল্পে আমরা পাচ্ছি, আর ছিল নরেন পাচ্ছি, আর পাচ্ছি দেবু এবং আর পাচ্ছি কি শ্যামু। এ কয়েকটা চরিত্র কিন্তু আমরা গৌণ চরিত্র হিসাবে গল্পে পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি এই গল্পে জয়দেব দিয়েছে 5 টাকা,
জয়দেব দিয়েছে 5 টাকা এবং নরেন দিয়েছে কত, 10 টাকা। দেবু ও শ্যামু তারা দিয়েছে 2 টাকা করে, সুতরাং সব মিলে হলো 17 টাকা। আর বাকি ছাত্ররা কেউ 8 আনা, কেউ 1 টাকা করে দিয়েছে। সীতারামের চোখের চিকিৎসার জন্য তার ছাত্ররা এইভাবে তাকে সাহায্য করেছে, সেই গল্পে আমরা দেখতে পাচ্ছি। এরপর 13 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনার তরী কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনার তরী কাব্যগ্রন্থটি উৎসর্গ কাকে করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন, দেবেন্দ্রনাথ সেনকে উৎসর্গ করেছিলেন। রবীন্দ্রনাথের সোনার তরী কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1894 খ্রিস্টাব্দে ঐশ্বর্য পর্বে লেখা সোনার তরী কাব্যটি। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন। এরপরে রয়েছে 14 নম্বর কোশ্চেন, যত দায় এই 60 বছরের বুড়োরই ঘাড়ে। এখানে বুড়োটি কে ছিল? জমিদার উমাচরণ বাবু, মোক্তার, বৃদ্ধ ইলিয়াস না শিবনারায়ণ বাবু? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর অপশন, অর্থাৎ মোক্তার। যত দায় এই 60 বৎসরের বুড়োরই ঘাড়ে, এই উল্লেখযোগ্য মন্তব্যটি করেছিলেন মোক্তার মশাই। আমরা দেখেছি আদরণী গল্পে বৃদ্ধ মোক্তার জয়রাম মুখোপাধ্যায় ছিল। তার জ্যেষ্ঠা পুত্রী কল্যাণী 12 বৎসরে পড়ার বিবাহ ঠিক না হওয়াতেই কল্যাণীর পিতা উদাসীন থাকলেও বৃদ্ধ মোক্তারের যত দায়িত্ব ছিল, এ কথাই মোক্তার জয়রাম মুখোপাধ্যায় বলতে চেয়েছেন। এই আদরণী গল্পে আমরা এই অংশটি পাই। এরপর 15 নম্বর একটি লাইন রয়েছে, পততি পত্রতে বিচলিতি পত্রে শঙ্কিত ভব দুপ জানং। উল্লেখযোগ্য লাইনটি পাওয়া গেছে কোথায়? বর্ষা প্রবন্ধ, পথে প্রবাসে, নানাবিদ্যার আয়োজন না কচিত কখন? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন, নানাবিদ্যার আয়োজন গল্পে আমরা এই লাইনটি পাই, পততি পত্রতে বিচলিত পত্রে শঙ্কিত ভবদূপ জানং। এই উল্লেখযোগ্য লাইনটি আমরা পাচ্ছি নানাবিদ্যার আয়োজন গল্পে। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 16 নম্বর, খোকার বাবার ছুটি শেষ হলো, আজ তাকে নিয়ে বাস ছাড়লো, বাস কোথায় কোথায় হয়ে ছুটেছিল? বাসটি কোথায় কোথায় হয়ে ছুটেছিল? এর জন্য রয়েছে 4টি অপশন, মেদিনীপুর, বর্ধমান, রায়গঞ্জ না বাঁকুড়া? কোন কোন জেলা নিয়ে বাসটি ছুটেছিল, জেলা হয়ে বাসটি ছুটেছিল? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন, রায়গঞ্জ। খোকার বাবার ছুটি শেষ হলে আজ তাকে নিয়ে বাস ছুটবে, বাস কোথায় কোথায় ছুটবে? রায়গঞ্জ হয়ে ছুটবে। আমরা এই গল্পে যে সমস্ত জায়গার নাম পাচ্ছি, জঙ্গিপুর, কাঁথি, নন্দীগ্রাম, ময়নাবাড়ি, খাপুর, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গার নাম আমরা পাচ্ছি। এর পরবর্তী কোশ্চেন 17 নম্বর, সুরাসুর জয়ী যেই বিপুল ধনুক তাহে লক্ষ বিন্দি বাড়ে, চলিল ভিক্ষুক। এই যে লাইনটি রয়েছে, এই লাইনে ভিক্ষুকটা কে ছিল? এই জন্য 4টি অপশন আছে, দুর্যোধন, কর্ণ, অর্জুন না দ্বিজগণ? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন, অর্জুন। এখানে ভিক্ষুক বলতে এখানে অর্জুনের কথা বলা হচ্ছে। অর্জুন হলো এখানে ধনঞ্জয়। আমরা জানি এই লাইনটি অর্জুনের লক্ষ্যভেদ কবিতা থেকে নেওয়া হয়েছে। এর পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে 18 নম্বর কোশ্চেন, জীবনযাত্রার কর্মব্যস্ততায় সে হোল টাইম, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা হবে হোল টাইম। জীবনযাত্রার কর্মব্যস্ততায় সে হোল টাইম রইল না। এখানে সে কে? সে বলতে এখানে কিসের কথা বলা হচ্ছে? এর জন্য 4টি অপশন আছে, মন, চোখ, স্মৃতি এবং হাত। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? জীবনযাত্রার কর্মব্যস্ততায় সে হোল টাইম কর্মচারী রইল না। এখানে সে বলতে কার কথা বলা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঘ নম্বর অপশন, হাত। এখানে হাতের কথা বলা হচ্ছে। আর এই প্রশ্নটি নেওয়া হয়েছে মানুষের ধর্ম, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মানুষের ধর্ম প্রবন্ধ থেকে
এই লাইনটি নেওয়া হয়েছে। এরপর 19 নম্বর কোশ্চেন, ইহাতে বুঝিনু তুমি দেবতা নিশ্চয়। ইহাতে, এখানে ইহাতে এই যে চিহ্নিত যে পদটি রয়েছে ইহাতে, এটি কোন কারক রয়েছে? কালবাচক উপাদান, তারতম্যবাচক, আধার বা স্থানবাচক উপাদান, না দূরত্ববাচক উপাদান? কোন উপাদান কারক হবে? ইহাতে বুঝিনু তুমি দেবতা নিশ্চয়। এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন, আধার বা স্থানবাচক উপাদান। ইহাতে মানে ইহা থেকে, ইহা থেকে স্থানবাচক উপাদান বোঝানো হচ্ছে। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 19 নম্বর, হ, এই যে হ ধ্বনিটি কি? এর জন্য তোমরা স্ক্রিনে 4টি অপশন দেখতে পাচ্ছ, ABCD করে। ওষ্ঠ ব্যঞ্জন, বি নম্বরে আছে তালব্য ব্যঞ্জন, সি নম্বরে আছে কণ্ঠ নালীয় ব্যঞ্জন এবং ডি নম্বরে আছে ঘোষ ব্যঞ্জন বর্ণ। এই 4টি অপশনের জন্য সাব পয়েন্ট করা আছে। ক আছে AB সঠিক, খ আছে CB সঠিক, CB ভুল, গ আছে CD ঠিক এবং ঘ রয়েছে B ও D ভুল। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? হ, এই হ ধ্বনিটি কোন প্রকার ধ্বনি? কণ্ঠনালীয়, না তালব্য ব্যঞ্জন, না ঘোষ ব্যঞ্জন, না ওষ্ঠ ব্যঞ্জন? এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি গ নম্বর অপশন, অর্থাৎ সি ও ডি সঠিক। অর্থাৎ সি রয়েছে কণ্ঠনালীয় ব্যঞ্জন এবং ডি রয়েছে ঘোষ ব্যঞ্জন বর্ণ। সুতরাং হ নম্বর হচ্ছে কণ্ঠনালীয় ব্যঞ্জন এবং ঘোষ ব্যঞ্জন বর্ণ হচ্ছে হ। অর্থাৎ এই প্রশ্নে গ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে চলে আসছি 21 নম্বর, দ্বিজেন্দ্রলাল রায়ের বিরহ, এই প্রহসনটি যাকে উৎসর্গ করা হয়েছিল? বিরহ প্রহসনটি লেখা হয়েছিল 1897 খ্রিস্টাব্দে। এই বিরহ প্রহসনটি কাকে উৎসর্গ করা হয়েছিল? নজরুল ইসলাম, না বঙ্কিমচন্দ্র, না রবীন্দ্রনাথ ঠাকুর, না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে উৎসর্গ করা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে। গ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। দ্বিজেন্দ্রলালের বিরহ প্রহসনটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করা হয়েছিল। এর পরবর্তী কোশ্চেন 22 নম্বর, দেবতার ধন কে যায় ফিরে আয় লয়ে। দেবতার ধন, এই যেখানে দেবতার ধন পদটি রয়েছে, এই বাক্যে কী ধরনের সম্বন্ধপদ রয়েছে? এর জন্য 4টি সম্বন্ধপদ রয়েছে, সম্প্রদান, কর্ম সম্বন্ধ, নিমিত্ত সম্বন্ধ, করণ সম্বন্ধ। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের 22 নম্বর কোশ্চেনের উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অংশ। গ নম্বর অপশন রয়েছে নিমিত্ত সম্বন্ধ। দেবতার ধন, দেবতার নিমিত্তে ধন দেওয়া হচ্ছে। নিমিত্ত উদ্দেশ্য সম্বন্ধে নিমিত্ত সম্বন্ধ কারক বা পদ হয়ে যাচ্ছে, সেজন্য এই প্রশ্নের উত্তর গ নম্বর হয়ে যাচ্ছে। এর পরবর্তী কোশ্চেন দেখব 23 নম্বর, দীর্ঘ রোগভোগের পর 86 বছর বয়সে অমৃতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কত সালে অমৃতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন? ক, খ, গ, ঘ, এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে এই প্রশ্নের উত্তর? 86 বছর বয়সে, 86 বছর বয়সে অমৃতা মারা গিয়েছিল। সালটি কত ছিল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ক নম্বর অপশন, 2005 সালে 31শে ডিসেম্বর। 2005 সালে 31শে ডিসেম্বর অমৃতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন তার বয়স ছিল 86 বছর। এরপর 24 নম্বর কোশ্চেন, দ্বিজেন্দ্রলাল রায় রচিত প্রথম পৌরাণিক নাটক কোনটি ছিল? এখানে তোমরা 4টি অপশন দেখতে পাচ্ছ, কোনটি হবে এই প্রশ্নের উত্তর? দ্বিজেন্দ্রলাল রচিত প্রথম পৌরাণিক নাটক যেটা হয়ে যাচ্ছে উত্তর পাশানি নাটক। পাশানি হচ্ছে প্রথম পৌরাণিক নাটক। এই পাশানি নাটকটি দ্বিজেন্দ্রলালের লেখা, প্রকাশিত হয় 1900 সালে। এটি একটি পৌরাণিক নাটক বলা যেতে পারে। এরপর চলে আসছি 25 নম্বর কোশ্চেন, পূরবী কাব্যের 2টি ভাগ। পূরবী কাব্যের 2টি ভাগ, একটা ক নম্বর অপশনে আছে পূরবী ও পথিক, আরেকটা রয়েছে পথিক ও মহুয়া, আরেকটা হচ্ছে পলাতক ও পত্রকূট, আরেকটা রয়েছে পথিক ও যাত্রী। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? পূরবী কাব্যের 2টি ভাগ কী কী? এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে ক নম্বর অপশন, পূরবী ও পথিক। পূরবী কাব্যের 2টি ভাগ, একটি হচ্ছে পূরবী, প্রকাশিত হয় 1925 সালে বলাকা পর্বের অন্তর্গত, আরেকটি রয়েছে পথিক। এই 2টি ভাগ রয়েছে পূরবী কাব্যের। এরপর আমরা চলে আসছি 26 নম্বর কোশ্চেন, বৈঠকখানার বারান্দায় বসে মোক্তার মহাশয় যা করছিলেন, কি করছিলেন? ক, খ, গ, ঘ, তোমরা 4টি অপশন দেখতে পাচ্ছ, কোনটি হবে এই প্রশ্নের উত্তর?
বৈঠকখানার বারান্দায় বসে মুক্তার মহাশয় হুকা টানছিলেন, অর্থাৎ ক নম্বর হবে এই প্রশ্নের উত্তর। আমরা জানি এই লাইনটি নেওয়া হয়েছে আদরণী গল্প থেকে। এর পরবর্তী কোশ্চেন 27 নম্বর, বেহুলার মায়ের নাম কি? বেহুলার মাতা কে ছিলেন? এর জন্য তোমরা 4টি অপশন দেখছো, বিমলা, কমলা, অমলা না সরলা। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? বেহুলার মাতা ছিল অমলা, অর্থাৎ গ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা জানি এটা মনসামঙ্গল কাব্য থেকে নেওয়া হচ্ছে। এর পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে 28 নম্বর কোশ্চেন, লেখক মেষগুলিকে কার সঙ্গে তুলনা করেছেন? হাট না জনসমুদ্র না ঘাট না কোনটি নয়? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? লেখক মেষগুলিকে তুলনা করেছেন হাটের সঙ্গে। ক নম্বর হবে এই প্রশ্নের উত্তর। আমরা জানি এই প্রশ্নটি নেওয়া হয়েছে অধ্যয়ন ও জ্ঞানলাভ গল্প থেকে। এর পরবর্তী 29 নম্বর, হাসি খুশি শব্দটি যেটি সঠিক সমাস কোনটি হবে? দ্বন্দ্ব, দ্বিগু, নিত্য না বহুব্রী সমাস? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? হাসি খুশি এই শব্দটি ব্যাসবাক্য করলে হবে হাসি এবং খুশি, অর্থাৎ দুটোই বিশেষণ পদ রয়েছে, বিশেষণ পদের দ্বন্দ্ব, অর্থাৎ এটি দ্বন্দ্ব সমাসের অন্তর্গত। ক নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 30 নম্বর, যে অনুষ্ঠানে আশাপূর্ণা দেবী ছোটোবেলায় একটি রূপোর দোয়ানি পেতেন, কোন অনুষ্ঠানে? দোল উৎসব, পালা পার্বণ, মেলায় না বিজয়া দশমীতে? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? 30 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর অপশন, পালা পার্বণ। আশাপূর্ণা দেবী ছোটোবেলায় রূপোর দোয়ানি পেত পালা পার্বণ এই অনুষ্ঠানে। আমরা জানি আমার ছোটোবেলা গল্প থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে। এর পরবর্তী 31 নম্বর, উইলিয়াম প্রাইমারি স্কুলের জন্য সরকার যা সাহায্য দিয়েছিল, 4টি অপশন দেওয়া আছে। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? উইলিয়াম প্রাইমারি স্কুলের জন্য সরকার যেটা সাহায্য করেছিল, ক নম্বর হবে এই প্রশ্নের উত্তর? বাড়ি করার খরচ দিয়েছিল, সরকার থেকে বাড়ি করার খরচ দিয়েছিল। এটি আমরা পাচ্ছি সন্দীপন পাঠশালা গল্প থেকে। এর পরবর্তী কোশ্চেন 32 নম্বর, দ্বিজেন্দ্র লাল রায়ের শাহজাহান নাটকে শেক্সপিয়ারের কোন নাটকের প্রভাব আছে? 4টি নাটক রয়েছে শেক্সপিয়ারে, কিং লিওর, ম্যাকবেথ, দ্য টেম্পেস্ট, সিম্বেলাইন। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? শাহজাহান নাটকে শেক্সপিয়ারের কিং লিওর নাটকের প্রভাব আছে, অর্থাৎ ক নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর? কিং লিওর। এর পরবর্তী কোশ্চেন 33 নম্বর, দীনবন্ধু মিত্রের নবীন তপস্বিনী নাটকের জলধর ও জগদম্বা এই চরিত্রটি শেক্সপিয়ারের কোন নাটকের প্রভাব আমরা দেখতে পাচ্ছি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর অপশন। খ নম্বর অপশনে রয়েছে দি মেরি ওয়াইফস অফ উইন্ডসর। দি মেরি ওয়াইফস অফ উইন্ডসর এই নাটকে দীনবন্ধু মিত্রের নবীন তপস্বিনী নাটকের জলধর ও জগদম্বা এই দুটি চরিত্রের একটি প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 34 নম্বর, কালিদাসের বিক্রমবর্ষীয় নাটকটি কে অনুবাদ করেছিলেন? কালীপ্রসন্ন সিংহ নাকি রামতারক ভট্টাচার্য না জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর নাকি উপরের কোনোটি নয়? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? কালিদাসের বিক্রমবর্ষীয় নাটকটি যে অনুবাদ করেছিল, সঠিক উত্তর হয়ে যাবে কালীপ্রসন্ন সিংহ, অর্থাৎ ক নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কালীপ্রসন্ন সিংহ কালিদাসের এই বিক্রমবর্ষীয় নাটকটি অনুবাদ করেছিলেন। আর আমরা জানি বিক্রমবর্ষীয় নাটকটি বাংলায় অনুবাদ করেছিলেন কে? বাংলায় অনুবাদ করেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর যিনি বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন কালিদাসের এই বিক্রমবর্ষীয় উল্লেখযোগ্য নাটকটি। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 35 নম্বর, বাল্যকাল থেকে তুই আর আমি হরিহর আত্মা এই বক্তব্যটি কার ছিল? তাপস মানুষকে বলেছিল না মানস তাপসকে না তীর্থবাবু দীপঙ্করকে না কোনোটি নয়? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই উল্লেখযোগ্য মন্তব্যটি করেছিল খ নম্বর অপশন, অর্থাৎ মানস তাপসকে বলেছিল। আমরা জানি এটা মন্মথ রায়ের লেখা বিক্ষণ নাটক থেকে নেওয়া হয়েছে। এই উল্লেখযোগ্য মন্তব্যটি মানস তাপসকে বলেছিল যে তুই আর আমি হরিহর আত্মা, বাল্যকাল থেকে। 36 নম্বর কোশ্চেন,
কালিদাসের অভিজ্ঞান শকুন্তলা নাটকের বাংলা অনুবাদ কে করেছিলেন? কালিদাসের অভিজ্ঞান শকুন্তলা নাটকের বাংলা অনুবাদ করেছিলেন ক নম্বর অপশন রামতারক ভট্টাচার্য। রামতারক ভট্টাচার্য বাংলায় অনুবাদ করেছিলেন। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাচ্ছি ক নম্বর অপশন। এরপর 37 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তার মানসী কাব্যের মেঘদূত কবিতা কালিদাসের কোন কাব্যের প্রভাব আছে? মালবিকাগ্নিমিত্র, নাকি মেঘদূত, নাকি অভিজ্ঞান শকুন্তলম, নাকি উপরের কোনটি নয়? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? রবীন্দ্রনাথ ঠাকুর তার মানসী কাব্যের মেঘদূত কবিতা কালিদাসের কোন কাব্যের প্রভাব ফেলেছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর অপশন মেঘদূত কাব্য, অর্থাৎ মেঘদূত কাব্যের প্রভাব রয়েছে। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 38 নম্বর, ট্যালেন্ট ঈশ্বরের দান। এই ট্যালেন্ট ঈশ্বরের দান এই উল্লেখযোগ্য মন্তব্যটি কে করেছিলেন? উল্লেখযোগ্য মন্তব্যটি কে করেছিলেন? নকুল মুকুজ্জ ক্ষিতীশের প্রতি, না ক্ষিতীশ কনির প্রতি, নাকি বিনোদ ভর ক্ষিতীশের প্রতি, না উপরের কোনটি নয়? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর অপশন ক্ষিতীশ কনির প্রতি এই উল্লেখযোগ্য মন্তব্যটি করেছিল ট্যালেন্ট ঈশ্বরের দান। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 39 নম্বর কোশ্চেন, ও দুটোকে আলাদা করা যায় না। ও দুটোকে আলাদা করা যায় না, এখানে ও দুটো কী কী জিনিস? ধৈর্য না সময়, না যন্ত্রণা সময়, পরিশ্রম সময়, না বিলাসিতা সময়? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর অপশন যন্ত্রণা আর সময়। এই লাইনটি নেওয়া হয়েছে আমরা সবাই জানি মতিনন্দীর লেখা কোনি গল্প থেকে নেওয়া হয়েছে, যেখানে ক্ষিতীশ কোনিকে উপদেশ দিচ্ছে বা এই উল্লেখযোগ্য মন্তব্যটি করেছিলেন ও দুটোকে আলাদা করা যায় না, যন্ত্রণা আর সময়। এর পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে 40 নম্বর কোশ্চেন, 7 কোটি বাঙালি বিশাল জাতীয় অভ্যুত্থান লাইনটি নেওয়া হয়েছে কোথা থেকে? 4টি অপশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই উল্লেখযোগ্য লাইনটি কোন গল্প থেকে বা কোন রচনা থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, এই লাইনটি নেওয়া হয়েছে খ নম্বর অপশন প্রতাপাদিত্য। প্রতাপাদিত্য কবিতা থেকে, আমরা সবাই জানি ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের লেখা প্রতাপাদিত্য কবিতা থেকে এই লাইনটি নেওয়া হয়েছে 7 কোটি বাঙালি বিশাল জাতীয় অভ্যুত্থান ঘটেছে। আর এই কথাটি আকবর সেলিমকে বলেছিল। এর পরবর্তী প্রশ্ন কী রয়েছে 41 নম্বর, ব্যাঘ্র প্রকল্প যার জন্য তৈরি করা হয়? বাঘ বাঁচাতে, না সিংহ বাঁচাতে, না দুটো ঠিক, না উপরের কোনোটি সঠিক নয়? প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ব্যাঘ্র প্রকল্প, অর্থাৎ বাঘ বাঁচাতে ব্যাঘ্র প্রকল্প করা হয়। ক নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর ব্যাঘ্র প্রকল্প এই শব্দবন্ধটি আমরা পাচ্ছি বাজার দর গল্পে। এর পরবর্তী 42 নম্বর কোশ্চেন, নিচের সঠিক পংক্তি চিহ্নিত করো। 4টি পংক্তি দেওয়া আছে। ক আছে ভিক্ষা মাকে ছোট একটি সোনার কণা দেখি। খ ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। গ ভিক্ষা মাঝে একটি সোনার ছোট কণা দেখি। এবং ঘ ভিক্ষা মাঝে ছোট সোনার একটি কণা দেখি। কোনটি হবে উপযুক্ত পংক্তি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর অপশন ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। আমরা সবাই জানি এই লাইনটি নেওয়া হচ্ছে কৃপণ কবিতা থেকে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃপণ কবিতা থেকে এই লাইনটি নেওয়া হয়েছে। 43 নম্বর কোশ্চেন, বিদ্যাসাগর তার গ্রন্থে কালিদাসের শকুন্তলা সম্পর্কে গ্যাটের উক্তি ব্যবহার করেছেন। কোন গ্রন্থে? অতি অল্প হইল, সংস্কৃত ভাষা সংস্কৃত শাস্ত্র বিষয়ক প্রস্তাব, নাকি অভিজ্ঞান শকুন্তলম, না কথামালা? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? বিদ্যাসাগর কোন গ্রন্থে কালিদাসের শকুন্তলা সম্পর্কে গ্যাটের যে বক্তব্য ছিল সেই বক্তব্যটা ব্যবহার করেছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর অপশন সংস্কৃত ভাষা ও সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব। সংস্কৃত ভাষা ও সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব এই গ্রন্থে কালিদাসের শকুন্তলা সম্পর্কে গ্যাট যে উক্তিটি করেছিলেন সেই উক্তিতে এই গ্রন্থটিতে রয়েছে। আরেকটি কথা সকলের উদ্দেশ্যে বলছি, যারা
আপকামিং যে এসএলএসটি পরীক্ষা হতে চলেছে সেই জন্য আমি এখনও পর্যন্ত বাংলা প্র্যাকটিস পেপার যে কোশ্চেন পেপার বানিয়েছি 5টা সেট বানিয়েছি, 6টা সেট। এই 6টা সেট যারা দেখতে পারোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটি পেয়ে যাবে। সেই লিঙ্কটি ক্লিক করে সেই আগের ভিডিওগুলো তোমরা দেখে নিবে। এখানে আমি 60টি কোশ্চেন করে বাংলা প্র্যাকটিস পেপার বানিয়েছি, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিবে। 44 নম্বর কোশ্চেন রয়েছে, আত্মজ শব্দের আবিধানিক অর্থ কী? 4টি অপশনের মধ্যে কোনটি হবে এই প্রশ্নের উত্তর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ক নম্বর অপশন, পুত্র। আত্মজ মানে হলো পুত্র। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ক। এরপর 46 নম্বর কোশ্চেন, নাম্বারিং একটু মিস্টেক রয়েছে। 45 নম্বর কোশ্চেন, 45 নম্বর কোশ্চেন রয়েছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এই বাক্যে বাঘের ভয় এই যে পদটি রয়েছে, এই পদটিতে কোন প্রকার সম্বন্ধ পদ এখানে রয়েছে? অপাদান সম্বন্ধ, না কর্ম সম্বন্ধ, না অধিকরণ সম্বন্ধ, না করণ সম্বন্ধ? বাঘের ভয় কোনটি হবে এই প্রশ্নের উত্তর? খুব সোজা উত্তর হবে, এটি হবে ক নম্বর অপশন, অপাদান সম্বন্ধ। অর্থাৎ বাঘ থেকে ভয়, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, অর্থাৎ বাঘ থেকে ভয় হচ্ছে, অর্থাৎ অপাদান সম্বন্ধ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আগের যে নাম্বারিং ভুলের জন্য যে প্রশ্নটি ছেড়ে চলে গেছিলাম সেটা হবে 46 নম্বর। এরপরে 46 নম্বর প্রশ্ন আসছে, অজগর বৃত্তি বাগধারাটির অর্থ কী? 4টি অপশন দেওয়া আছে, নিজেকে রাজা ভাবা, না অহংকারী, না অলস ব্যক্তি, না পেটুক ব্যক্তি? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন, অলস ব্যক্তি। অজগর বৃত্তি বাগধারাটি প্রকাশ পেয়েছিল অলস বৃত্তি। আমরা সবাই জানি এসএলএসটি আগেরবার 2016 সালের পরীক্ষায় এরকমই একটি বাগধারা দিয়েছিল। এটা দেয়নি, কিন্তু বাগধারা থেকে একটি প্রশ্ন আসছিল, অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট বাংলা ব্যাকরণ থেকে বাগধারা থেকে একটি প্রশ্ন আসতেই পারে। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 47 নম্বর, স্বপ্নটা আমি মাঝে মাঝে দেখি। এই উল্লেখযোগ্য মন্তব্যটি কে কাকে বলেছিল? স্বপ্নটা আমি মাঝে মাঝে দেখি, এর জন্য 4টি অপশন দেওয়া আছে, ক, খ, গ, ঘ। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর অপশন, তীর্থবাবু মনোজকে কথাটি বলেছিল যে স্বপ্নটা আমি মাঝে মাঝে দেখি। অর্থাৎ এটি আমরা সবাই জানি এটি মনমথ রায়ের লেখা বীক্ষণ নাটক থেকে লাইনটি নেওয়া হয়েছে। স্বপ্নটা আমি মাঝে মাঝে দেখি, তীর্থবাবু মনোজকে এই কথাটি বলেছিল। এরপরে চলে আসছে 48 নম্বর, বাংলা গ্রামার থেকে শব্দভাণ্ডার থেকে একটি প্রশ্ন আছে, করবেজ। করবেজ শব্দটি কি? তৎসম, নাকি অর্ধ তৎসম, না তদ্ভব, না বিদেশি? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? 48 নম্বর প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর অপশন, অর্ধ তৎসম শব্দ। করবেজ হলো অর্ধ তৎসম শব্দ, কারণ আমরা এই করবেজ শব্দটি পাচ্ছি কবিরাজ থেকে। কবিরাজ থেকে কবরেজ। কবরেজ এখানে একটু মিস্টেক রয়েছে, করবেজ নয়, এখানে আছে কবরেজ। কবরেজ কবরেজ শব্দটি হবে অর্ধ তৎসম শব্দ। কবিরাজ থেকে কবরেজ শব্দটি পাচ্ছি, সে কারণে এটি অর্ধ তৎসম শব্দ হচ্ছে। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 49 নম্বর, একটি দেশি বাংলা মৌলিক ধাতু কোনটি আছে? কাঁত, না আঁচ, নাকি রয়েছে এখানে একটা ভিত হবে, এখানে হবে ভিত। অপশনটি একটু ভুল রয়েছে, এবং তৃষ্ট। তাহলে একটি আছে কাঁত, একটি আঁচ, একটা ভিত, আর একটা তৃষ্ট। কোনটি হবে বাংলা মৌলিক ধাতু? সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর অপশন, খ নম্বর অপশন, আঁচ। আঁচ, এই আঁচটা হচ্ছে বাংলা মৌলিক ধাতু। এছাড়া ভিত, ভিতটা কি? ভিতটা হচ্ছে সংস্কৃত ধাতু, এই ভিতটা হচ্ছে সংস্কৃত ধাতু। এবং তৃষ্ট, এই তৃষ্টটাও হলো এখানে সংস্কৃত ধাতু। আর কাঁত, কাঁতটা হলো এখানে তদ্ভব। কেন তদ্ভব? ক্রন্দন থেকে আসছে, ক্রন্দন, কন্দন, কাঁত, এই কারণে কাঁতটা হলো তদ্ভব শব্দ। আর এখানে বাংলা মৌলিক ধাতু রয়েছে আঁচ। এর পরবর্তী যে প্রশ্নটি আমরা দেখব 50 নম্বর কোশ্চেন, নিচের কোন বইটি এলিয়টের কবিতা ও কাব্য হিসাবে পরিচিত?
এর জন্য 4টি বইয়ের নাম এখানে লেখা আছে, দ্য হোলো ম্যান, দ্য ওয়াস্টল্যান্ড, দ্য কনফিডেন্টাল ক্লার্ক, দ্য নেশন। এই 4টি বইয়ের মধ্যে কোন বইটি এলিয়টের কবিতা ও কাব্য হিসাবে পরিচিত? সঠিক উত্তর এই প্রশ্নে হয়ে যাচ্ছে খ নম্বর অপশন, দ্য ওয়াস্টল্যান্ড। দ্য ওয়াস্টল্যান্ড এই বইটি এলিয়টের কবিতা ও কাব্য হিসেবে পরিচিত। আমরা জানি এই ওয়াস্টল্যান্ড বইটি লেখা হয়েছিল, প্রকাশ হয়েছিল 1922 সালে। 1922 সালে দ্য ওয়াস্টল্যান্ড এলিয়টের এই বইটি প্রকাশিত হয়। এর পরবর্তী প্রশ্ন আমরা দেখব 51 নম্বর কোশ্চেন। কি রয়েছে? প্রশ্নটি একটু ভুল রয়েছে। 51 নম্বর প্রশ্ন এখানে থাকবে নিউটন নয়, এখানে হবে লিউ টলস্টয়। আমি এখানে লিখে দিচ্ছি লিউ টলস্টয়। এই লিউ টলস্টয়ের বাংলা অনুবাদ কে করেছিলেন? এর জন্য 4টি অপশন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এ আছে শশীভূষণ দাশগুপ্ত, বি আছে চারুচন্দ্র গুহ এবং ক, খ এবং গ নম্বরে রয়েছে, একটু কারেকশন করতে হবে, গ নম্বরে রয়েছে দুর্গামোহন মুখোপাধ্যায় এবং এর সঙ্গে আরেকজন রয়েছে চারুচন্দ্র গুহ। চারুচন্দ্র গুহ এবং ঘ নম্বরে আছে উপরের কোনোটি নয়। আমি আরেকবার অপশন দিয়ে বলে দিচ্ছি, শশীভূষণ দাশগুপ্ত ক, খ আছে চারুচন্দ্র গুহ এবং গ রয়েছে দুর্গামোহন মুখোপাধ্যায় ও চারুচন্দ্র গুহ এবং ঘ রয়েছে উপরের কোনোটি নয়। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? লিউ টলস্টয়ের গল্পের বাংলা অনুবাদ কে করেছিলেন? লিউ টলস্টয় গল্পের বাংলা অনুবাদ করেছিলেন, সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন, দুর্গামোহন মুখোপাধ্যায় ও চারুচন্দ্র গুহ। দুর্গামোহন মুখোপাধ্যায় ও চারুচন্দ্র গুহ যিনি লিউ টলস্টয়ের গল্পের বাংলা অনুবাদ করেছিলেন। এছাড়া আরেকটি কথা বলি, এই দুর্গামোহন মুখোপাধ্যায় গল্পটি অনুবাদ করেছিলেন 1919 সালে। এছাড়া চারুচন্দ্র গুহ গল্প বিংশতি নামে গল্পটি অনুবাদ করেছিলেন 1913 সালে। এই দুটো তথ্য আমরা পাচ্ছি। এর পরবর্তী প্রশ্ন আমরা দেখব 52 নম্বর কোশ্চেন। বাংলা ব্যাকরণ থেকে একটি প্রশ্ন এখানে রয়েছে, চাকদহ থেকে চাকদা। চাকদহ থেকে চাকদা এটি কীরকম ধ্বনি পরিবর্তনের রূপ? বিষমী ভবন, অঘোষী ভবন, না ঘোষী ভবন, না মূর্ধনী ভবন? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হয়ে যাচ্ছে গ নম্বর অপশন, ঘোষী ভবন। কেন ঘোষী ভবন হলো সেটা আমরা একটু দেখে নিই। চাকদহ থেকে চাকদা, এখানে ক রয়েছে এবং এখানে কি আছে? চাকদা, গ রয়েছে, অর্থাৎ ক বর্গ এবং ক বর্গের অন্তর্গত গ বর্ণ। অর্থাৎ আমরা জানি সহজ ধ্বনির জন্য প্রতিটি বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি এবং অগজ ধ্বনি বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি সহজ ধ্বনিতে পরিবর্তন হয়। অর্থাৎ এখানে কটা রয়েছে কি? কটা রয়েছে এখানে অঘোষ। আমরা জানি কটা হচ্ছে এখানে অঘোষ এবং গ, এই গটা হয়ে গেল সঘোষ। তাহলে ক এখানে গ হয়ে যাচ্ছে, সুতরাং অঘোষটা এখানে সঘোষে পরিণত হচ্ছে, সেই কারণে এটি হয়ে যাচ্ছে ঘোষী ভবন। অর্থাৎ বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণ, এটা আমাদের মনে রাখতে হবে। এর পরবর্তী প্রশ্ন আমরা পড়ে নিব। 53 নম্বর প্রশ্ন কি রয়েছে? অঘোষী ভবন কি? অঘোষী ভবন হলো 4টি উদাহরণ দেওয়া আছে। কোনটি অঘোষী ভবনের উদাহরণ? চুচুড়া থেকে চিনসুরা, মেঘ থেকে মেঘ, লাল থেকে নাল, নাকি বাস্ক থেকে বাক্স? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর অপশন, মেঘ থেকে মেঘ। কেন হলো সেটা আমরা একটু দেখে নিই। এটি অঘোষী ভবনের উদাহরণ, মেঘ থেকে মেঘ। কারণ আমরা জানি এখানে রয়েছে ঘ আর এখানে রয়েছে ক, অর্থাৎ ঘ ক হচ্ছে। কীরকমভাবে হচ্ছে? এই ঘ বর্ণটি রয়েছে সঘোষ বর্ণ। একটু আগে আমরা শুনলাম সঘোষ বর্ণ কী হতে পারে? সঘোষ বর্ণ আমরা জানি তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণ প্রতিটি বর্গের। আর অঘোষ বর্ণ কী আছে? অঘোষ বর্ণ রয়েছে ক। এই অঘোষ বর্ণ ক, অর্থাৎ অঘোষ বর্ণ হয় প্রতিটি বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ। প্রতিটি বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি হচ্ছে অঘোষ ধ্বনি।
আর সহজ ধ্বনি হচ্ছে প্রতিটি বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম এটা সহজ। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি ঘ থেকে ক অর্থাৎ অঘোষী বপনে পরিবর্তন হচ্ছে। অঘোষ ধ্বনির জন্য সহজ ধ্বনি অঘোষ ধ্বনিতে পরিবর্তন হচ্ছে, সে কারণে মেঘ থেকে মেঘ হবে এ প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ খ নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 54 নম্বর কোশ্চেন। সাধু ভাষায় লেখা রবি ঠাকুরের শেষ উপন্যাস কি? 4টি অপশন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। শেষের কবিতা, চতুরঙ্গ, 4 অধ্যায়, যোগাযোগ। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর অপশন, অর্থাৎ চতুরঙ্গ। সাধু ভাষায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ উপন্যাস আমরা পাচ্ছি চতুরঙ্গ উপন্যাস। চতুরঙ্গ উপন্যাসটি প্রকাশিত হয় কবে? 1916 খ্রিস্টাব্দে। রবি ঠাকুরের এই চতুরঙ্গ উপন্যাসটি প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে। এবং এটি কোন পত্রিকায় প্রকাশ পায় সেটা আমরা যাচ্ছি সবুজপত্র। এই সবুজপত্র পত্রিকায় চতুরঙ্গ উপন্যাসটি প্রকাশ হয়েছিল। এবং বলতে পারি এটি একটি চেতনা প্রবাহী উপন্যাস। এই চতুরঙ্গটা হলো চেতনা প্রবাহী উপন্যাস। এছাড়া অন্যান্য উপন্যাসগুলি দেখে নিই। শেষের কবিতা প্রকাশিত হয় 1929 সালে শেষের কবিতা প্রকাশিত হয়। এছাড়া যোগাযোগ 1929 সালে প্রকাশিত হয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর অপশন, চতুরঙ্গ উপন্যাস। এর পরবর্তী কোশ্চেন 55 নম্বর। করিলাম মন শ্রী বৃন্দাবন, বারেক আসিব ফিরি। শ্রী বৃন্দাবন এই যে বাক্যবন্ধটি, এটি কোন প্রকার কারক রয়েছে? অধিকরণ, অপাদান, করণ না সম্বন্ধ? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অধিকরণ কারক। শ্রী বৃন্দাবন বারেক আসিব ফিরে, অর্থাৎ কোনো একটি স্থান, অধিকরণের শূন্য বিভক্তি শ্রী বৃন্দাবন। এরপর 56 নম্বর কোশ্চেন। স্বরীয় স্বরধ্বনিটি বিকৃত উচ্চারণ হয় না যদি শব্দের আদিতে অয়ের পর ও থাকে। খ নম্বর, শব্দের আদিতে অয়ের পর জ থাকে, নাকি শব্দের আদিতে অয়ের পর ইয় থাকে, নাকি শব্দের আদিতে অয়ের পর যুক্তক্ষ থাকে। এই 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? স্বরীয় স্বরধ্বনি বিকৃত উচ্চারণ হয় না যদি, খ নম্বর হবে এই প্রশ্নের উত্তর, শব্দের আদিতে যদি স্বরীয়র পর জ থাকে তবে স্বরীয় স্বরধ্বনিটি বিকৃত উচ্চারণ হয় না। খ নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর। এরপর চলে আসছি আমরা 57 নম্বর কোশ্চেন। ভ, এই ভ ধ্বনিটি কীরকম ধ্বনি? এর জন্য 4টি অপশন দেখতে পাচ্ছ স্ক্রিনে। অঘোষ অল্পপ্রাণ স্পৃষ্ট, ঘোষ মহাপ্রাণ ওষ্ঠ, অঘোষ মহাপ্রাণ ওষ্ঠ, ঘোষ মহাপ্রাণ স্পৃষ্ট। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? ভ ধ্বনিটি কোন প্রকার ধ্বনি? এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি খ নম্বর অপশন। খ নম্বর অপশনে রয়েছে ঘোষ মহাপ্রাণ এবং ওষ্ঠধ্বনি হচ্ছে ভ। কেন হলো আমরা জানি, ঘোষটি হলো প্রতিটি বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণ। অর্থাৎ যদি আমরা প বর্গ ধরি, প বর্গের প ফ ভ, তাহলে ভটা চলে আসছে ঘোষ। এবার যদি মহাপ্রাণ বর্ণ বলি, মহাপ্রাণ ধ্বনিটি হচ্ছে প্রতিটি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণগুলি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। তাহলে প বর্গ যদি আমরা ধরি, প ফ ভ সেটা চলে আসছে। এছাড়া ওষ্ঠধ্বনি আমরা জানি প বর্গের ধ্বনি ওষ্ঠধ্বনি। তাহলে প ফ ব ভ, তার মানে ভ আছে, সেই জন্য এটা ওষ্ঠধ্বনি। অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঘোষ মহাপ্রাণ এবং ওষ্ঠধ্বনি হলো ভ। এর পরবর্তী কোশ্চেন কী রয়েছে সেটা আমরা দেখব। 58 নম্বর কোশ্চেন। কটূক্তি শব্দে যে দুটি ধ্বনির মিলনে সন্ধি হয়। কটূক্তি শব্দে যে দুটি ধ্বনির মিলনে সন্ধি হয় সেটা কী হবে? এখানে মন নয়, এখানে হবে ধ্বনি, একটু ভুল রয়েছে, ধ্বনির মিলন। কটূক্তি শব্দে যে দুটি ধ্বনি মিলনে সন্ধি হয়, হস্যু হস্যু, হস্যি এবং হস্যি। ক খ গ ঘ 4টি অপশনের মধ্যে কোন সূত্রটি এখানে মিলছে কটূক্তি শব্দে? হ্যাঁ, এখানে যে সূত্রটি মিলছে ক নম্বর অপশন, হস্যু যোগ হস্যু সমান সমান হস্যি। অর্থাৎ কটূক্তি যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, কটু যোগ উক্তি, সুতরাং হচ্ছে কটূক্তি। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ক নম্বর অপশন, কটূক্তি শব্দে। এরপর 59 নম্বর কোশ্চেন।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন উপন্যাসটি কবে প্রকাশিত হয়? 4টা সাল দেওয়া আছে এখানে, 1916, 1920, 1917 না 1914। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে চরিত্রহীন উপন্যাস রয়েছে এটি প্রকাশিত হয় 1917 সালে। সুতরাং গ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর আজকের সেটে লাস্ট কোশ্চেন, 60 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সামাজিক ও পারিবারিক উপন্যাস কোনটি? এর জন্য 4টি অপশন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, মালঞ্চ, ঘরে বাইরে, 4 অধ্যায় না শেষে কবিতা। সামাজিক এবং পারিবারিক উপন্যাস কোনটি? সামাজিক ও পারিবারিক উপন্যাস এখানে হয়ে যাবে সঠিক উত্তর গ নম্বর অপশন, 4 অধ্যায়। 4 অধ্যায় উপন্যাসটি হলো সামাজিক এবং পারিবারিক উপন্যাস, যেটি প্রকাশিত হয় 1934 সালে। এছাড়া অন্যান্য উপন্যাসগুলি প্রকাশকাল দেখে নিই। মালঞ্চ উপন্যাসটি প্রকাশিত হয় 1934, ঘরে বাইরে উপন্যাসটি প্রকাশিত হয় 1916, ঘরে বাইরে উপন্যাসটি প্রকাশিত হয়। এছাড়া শেষের কবিতা উপন্যাসটি প্রকাশিত হয় 1929 সালে। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের সামাজিক ও পারিবারিক যেগুলি অন্যান্য উপন্যাস রয়েছে, চোখের বাড়ি প্রকাশিত হয় 1903, নৌকাডুবি 1906, গোরা প্রকাশিত হয় 1910, যোগাযোগ 1929 এবং 4 অধ্যায় 1934 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সুতরাং রবি ঠাকুরের সামাজিক ও পারিবারিক উপন্যাস এখানে রয়েছে 4 অধ্যায়। গ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আজকে এই উল্লেখযোগ্য কয়েকটি 60 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমাদের ভিডিওটি কেমন লাগছে সেটি অবশ্যই জানাবে। ধন্যবাদ।